সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ চারজন আলোচক। আমার ডান পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, এবং সর্বডানে আছেন জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং আমার বাম পাশে রয়েছেন জনাব সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক ও সম্পাদক চর্চা.com, এবং সর্ববামে রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ও লেখক অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেন খান, যিনি ডেল এইচ খান নামে বেশি পরিচিত। আপনাদের প্রত্যেককে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন আর মাত্র কয়েক ঘন্টা পরেই বিদায় নিচ্ছে 1432 সাল, দুয়ারে করা নাড়ছে পহেলা বৈশাখ। আর সেই 1433 সালের যে নতুন বছর শুরু হতে যাচ্ছে, সেই শুভক্ষণে প্রত্যেককে জানায় নববর্ষের শুভেচ্ছা। কিন্তু নতুন বছর যখন শুরু হচ্ছে, তখন নতুন করে সংকট দানা বাঁধছে যুদ্ধকে ঘিরে। আমরা দেখছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নতুন করে ইরানের সব বন্দর এবং হরমুজ প্রণালী ঘিরে যেসব আরব সাগর রয়েছে সব ক্ষেত্রেই নৌ অবরোধ ঘোষণা করেছেন। আসলে এর প্রভাব কতটা বৈশ্বিক অর্থনীতিতে পড়বে, কতটা ক্ষতিগ্রস্ত হব আমরা, এসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। আজকের আলোচনার বিষয় নতুন বছর, নতুন সংকট। আলোচনা শুরু করতে চাই ডক্টর মাহবুবুল্লাহ স্যার আপনাকে দিয়ে। এই যে পাকিস্তানের শান্তি আলোচনা, সেটা ফলপ্রসূ হলো না কেন? আমরা যেটা দেখলাম যে ইরানকে চাপে ফেলতে নতুন করে নৌ অবরোধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে আসলে কি প্রভাব পড়তে পারে, আমরাই বা কতটা ক্ষতিগ্রস্ত হব? বাংলা নববর্ষে দর্শক শ্রোতাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আশা করব শত সংকট, শত সমস্যার মধ্যে আগামী বছরটি আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে, শুভ হবে এবং সকলের জীবন সুখকর হবে, নিরাপদ হবে। আর যদি ব্যতিক্রম কিছু হয়, তাহলে বিধাতা যেন আমাদেরকে শক্তি দেন, আমরা যেন সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে। আপনার দীর্ঘ 1 মাস যুদ্ধ চলার পর আমরা মেঘের ফাঁকে একটু সোনালি রং দেখতে পেলাম, রোদের ছটা দেখতে পেলাম, এবং আমরা কিছুটা আশাবাদীও হয়ে উঠেছিলাম যে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের জন্য পাকিস্তান সহ কয়েকটি দেশ তারা দুতিয়ালি করেছে, তাদেরকে দুই পক্ষকে টেবিলে বসানোর জন্য কাজ করেছে। আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের ভয়াবহ সংকটের পর যখন কোনো সমঝোতার আলাপ হয়, যেটা আমরা প্রকাশ্যে দেখতে পাই, সেই আলোচনার পেছনেও কিন্তু অপ্রকাশ্য কিছু আলোচনা হয়। সেটাই ডিপ্লোম্যাসির কৌশল, এবং উভয় পক্ষকে সম্মত করানো, কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, কী শর্তে হবে, এই ধরনের বিষয়গুলো নিয়ে একটা পূর্ব সম্মতি সৃষ্টি করেই কিন্তু পরবর্তী ধাপটা আসে, এবং সেই ধাপটা কিন্তু এসছিল ইসলামাবাদে, আমরা সেটা লক্ষ্য করেছি। এবং দীর্ঘ 21 ঘন্টা বৈঠকের পর আলোচনাটি ভেঙে যায়। তো এই সম্পর্কে কূটনীতিবিদদের যেটা মত, সেটা হচ্ছে এইরকম একটা বিশাল সংকটের পর, বিশাল সমস্যার পর এক বৈঠকেই পুরো সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আশা করা যায় না, এবং এর জন্য হয়তো আরও একাধিক বৈঠকের প্রয়োজন হতে পারে। এবং একাধিক বৈঠক হবে কি না সেটা আবার নির্ভর করে পক্ষবিশেষ সেই বৈঠকের জন্য কী তাগিদ অনুভব করছে সেটার উপর। তো এই দিক থেকে দুই পক্ষেরই যেমন তাগিদের প্রশ্ন আছে, তেমনি দুই পক্ষেরই কিন্তু একটা ভিন্ন চিন্তাও কিন্তু কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, পুরো দেশটাকে আমি একসঙ্গে আনতে চাই না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক ভালো মানুষ আছেন এবং সচেতন জনগণ আছেন যারা এই যুদ্ধের বিরোধিতা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা প্রগতিশীল নামকরা বুদ্ধিজীবী, তারাও কিন্তু এর সমালোচনা করছেন। বিশিষ্ট রাজনীতিক যারা, তারাও এর সমালোচনা করছেন।
এমনকি যারা সমর কুশলী ছিলেন বা গোয়েন্দা সংস্থার সিআইএর প্রধান ছিলেন, তাদের পক্ষ থেকেও কিন্তু এর বিরোধিতা এসছে, সমালোচনা এসছে। কাজেই সমগ্র মার্কিন জাতিকে এই ব্যাপারে দোষী সাব্যস্ত করতে আমি প্রস্তুত নই, কিন্তু তার সঙ্গেও আমাদেরকে ভাবতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা যুদ্ধবাজ গোষ্ঠী আছে, যেই গোষ্ঠীটি আপনার প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিটা মানে যেটাকে বলে এক ধরনের বন্দি দশায় রয়েছে। কীরকম সেটা? সেটা হচ্ছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, অর্থাৎ সমরশিল্প এবং সামরিক যে গোষ্ঠী, এই দুয়ের যে নেক্সাস, যে আঁতাত, তার মধ্য দিয়েই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক রাজনৈতিক সিদ্ধান্ত হয় এবং নির্ভর করে। সুতরাং বিষয়টা আমরা খোলা চোখে যা দেখি, অন্তরালে আরও অনেক বিষয় আছে। ইদানিংকালে একটা বিষয়, একটা শব্দ খুব আলোচনা এসছে, সেটা হচ্ছে ডিপ স্টেট বলে একটা কথা। মানে স্টেটের মধ্যেও গভীর একটা স্টেট থাকে। সেটা কি মার্কিনীদের সেটা মধ্যেও সব আছে? দেশেই আছে, সব দেশেই আছে, মার্কিন যুক্তরাষ্ট্র নয়, সব দেশেই আছে। হ্যাঁ, রাষ্ট্র যেখানে আছে সেখানে রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম প্রবণতা লক্ষ্য করা যায়। এবং যেই আমাদেরকে মনে রাখতে হবে রাষ্ট্র এবং সরকার এক জিনিস নয়। রাষ্ট্র একটা অধিকতর চিরন্তন সত্তা, সরকার একটা সাময়িক সত্তা, একটা নির্দিষ্ট মেয়াদের জন্য একটা নির্দিষ্ট সরকার ক্ষমতায় আসে। আচ্ছা, যেই প্রশ্নটা এখন মাঝখানে যে বলছিলাম- প্রশ্নটা আপনি বলছেন জি। সেটা হচ্ছে আলোচনা তো ভেঙে গেল, কিন্তু আর আলোচনা হবে না এমনটি উভয় পক্ষ থেকেই কিন্তু আসেনি, এই ধরনের কোনো মন্তব্য আসেনি। একে অপরকে কিছুটা দোষারোপ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে আমরা আমাদের সবচাইতে ভালো যে অফার সেটা আমরা ইরানকে দিয়েছিলাম, ইরান সেটা প্রত্যাখ্যান করেছে। ইরান বলেছে যে তারা তাদের উপর খবরদারি চালু রাখার জন্য এবং ইরানের মৌলিক কোর যে ন্যাশনাল ইন্টারেস্ট আছে, সেই ন্যাশনাল ইন্টারেস্টকে রক্ষা করতে গেলে আমাদেরকে অবশ্যই এইগুলো মেনে নিতে, এবং বিশেষ করে যে কারণে আলোচনাটা ভেঙে গেল যেসব বিষয়গুলোকে কেন্দ্র করে, একটা তো হলো হরমুজ প্রণালীকে মুক্ত রাখাটা কি না রাখার প্রশ্নে, আরেকটা হচ্ছে ইরানের কাছ থেকে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যতটুকু অর্জন করেছে সেটা সবটাই কেড়ে নেওয়ার একটা বা ছিনিয়ে নেওয়ার একটা আবদার মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, যা ইরান আর কিছু এ ব্যাপারে করতে পারবে না। ইরান এই ব্যাপারে একমত হতে পারেনি। আমরা জানি ইরান নন প্রলিফারেশন ট্রিটির স্বাক্ষরদাতা, তা হওয়া সত্ত্বেও ইরান বারবার বলেছে আমরা আণবিক শক্তিকে শান্তির জন্য ব্যবহার করতে পারি, চাই, এবং সেটাতে আমরা এখনও তারা ওই অবস্থান থেকে ফিরে আসেনি। তো তাইলে তাদের উপর এই আক্রমণ কেন, এই হামলা কেন? তো এইরকম অনেকগুলো কারণ রয়েছে যে কারণে আলোচনাটা ওই অবস্থাতে ভেঙে গেল। তো আমি এই প্রসঙ্গটা নিয়ে আসবো আর আলোচনা করব। জনাব রতন, আপনি যদি একটু আমাদের বলেন, আমরা দেখলাম যে গণমাধ্যমের রিপোর্ট বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি অভিযোগ করছেন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যখন শান্তি আলোচনা চলছিল তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটা ফোন কল সব কিছু বদলে দিয়েছে। আসলে কি ছিল সেই ফোন কলে, বা আলোচনার মধ্যে একটা ফোন কল কি আসলেই বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে কিনা? ধন্যবাদ। যুদ্ধটা যে কারণে এবং আলোচনার টেবিলে বসা হয়েছিল যে কারণে, সেই বিষয়টা যদি আমরা বিবেচনা করি তাহলে ফোন কল, শুধুমাত্র একটা ফোন কলের কারণে একটা আলোচনা ভেঙে যাবে বিষয়টা তো সহজ নয়। ফোন কলটা একটা অজুহাত হতে পারে, অথবা আলোচনাটা ভেঙে দেওয়ার ক্ষেত্রে ফোন কলটাকে কেউ কাজে লাগাতে পারেন। এটাও অনেকটা অ্যারেঞ্জড ফোন কলও হতে পারে, কারণ আমরা দেখেছিলাম যে কিভাবে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করবার জন্য আমেরিকাকে প্ররোচিত করেছে বলে খবর আমরা দেখেছি, আর কিভাবে আমেরিকা ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাবে এই ধরনের হুঙ্কার দিয়ে তার সমস্ত সর্বাধুনিক অস্ত্র দিয়ে ইরানের উপর হামলা চালিয়েছে। যে হরমুজ প্রণালী নিয়ে কথাটা হচ্ছে, এটা পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মাঝখানে 104 মাইল লম্বা একটা প্রণালী, জি, যেখানে সর্বোচ্চ প্রশস্ততা 60 মাইল আর সর্বনিম্ন 24 মাইল। এইটা দিয়ে যে 20% তেল পরিবহন হয়, ইরানের শেষ পর্যন্ত অবলম্বন ছিল এই হরমুজ প্রণালী। এটা ছাড়া আর কোনো কিছু দিয়ে সে আটকাতে পারবে না। আবার অন্য দিক থেকে দেখুন যে ইরানকে প্রস্তর যুগে হয়তো বিমান দিয়ে হামলা করে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে,
কিন্তু ওই প্রস্তর যুগে পা রেখে সেখান থেকে জীবিত ফিরে যাওয়া যাবে কি না, কারণ এর আগে ইরানের চাইতে অনেক ছোট দেশ, জনসংখ্যা অনেক কম, সেই ভিয়েতনামে তিক্ত অভিজ্ঞতা আমেরিকার আছে, আফগানিস্তানের তিক্ত অভিজ্ঞতা আছে। ইরান একটা পাহাড় সংকুল একটা দেশ, প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ। তার অর্থনীতিটা একটা শক্ত অর্থনীতি, তার কৃষিটা প্রায় স্বয়ংসম্পূর্ণ, এবং বিশ্ব অর্থনীতিতে শুধু তেল রপ্তানি করেই যে ইরানকে টিকে থাকতে হবে তা না। এখন ইরান তো এই যুদ্ধের মধ্যে দিয়ে দেখালো ড্রোন রপ্তানি করেও সে প্রভূত আয় করতে পারবে, যে $50 কোটি একটা বিমানকে ঠেকাবার জন্য $10,000 ড্রোন অনেক কার্যকর। এটা দেখিয়ে যুদ্ধের যে প্রচলিত যুদ্ধাস্ত্র, তা সেই ক্ষেত্রেও কিন্তু ইরান একটা ভূমিকা পালন করবে ভবিষ্যতে। যে বিষয়টা হচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এগুলো তো আমেরিকার অনুগত হয়েই আছে। একটু বিরোধিতা করতে চেয়েছিল, একটু স্বতন্ত্র অবস্থান নিয়ে দাঁড়াতে চেয়েছিল ইরাক, সেটাকেও নানা কৌশলে মানব বিধ্বংসী অস্ত্র আছে এই কথা বলে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টেম্পারামেন্ট নিয়েছিল সিরিয়া, সেটাকেও ধ্বংস করে দিল। প্রথমে আইএস গঠন করা, তারপর আইএসকে দমন করবার জন্য আবার সিরিয়াকে ধ্বংস করার সেই কৌশল আমরা দেখলাম। এদিকে ছিল লিবিয়া, 17 লক্ষ বর্গ কিলোমিটার একটা দেশ, সেই দেশটা গ্যাস সম্পদের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, সেই দেশটাকেও কিভাবে ধ্বংস করে দেওয়া হলো। তাহলে মধ্যপ্রাচ্যে আসলে ইসরায়েলকে চ্যালেঞ্জ করবার মতো আর কি আছে? এখন এর আগে মিশর, সে তো আগেই সে বলেছে সে এইরকম কোনো যুদ্ধের মধ্যে থাকবে না, তবে থাকে ইরান। আবার ইরানের সঙ্গে প্রথাগত বিরোধ সৌদি আরবের। আমাদের দেশে আমরা কয়েকজন ইয়েকে দেখেছি না, যে তারা বলেছেন যে ইরানকে যারা সমর্থন করবে তারা কাফের সমতুল্য। মানে এই সেক্ষেত্রে এই বিরোধের বিষয়টাও আছে। এটাকে তারা কাজে লাগিয়ে ইরানটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, যে ইরানটাকে নিয়ন্ত্রণ করতে পারলে গোটা মধ্যপ্রাচ্যের এই তেল সম্পদ বলি, গোটা মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে ভূ রাজনৈতিক যে তৎপরতাগুলি সবই আমেরিকার নিয়ন্ত্রণে চলে আসবে। ইরান সেখানে একটা প্রবল বাধা হয়ে দাঁড়ালো। এখন এই বাধাটাকে গুড়িয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা তো তারা করেছে। এই চেষ্টার মধ্যে দিয়ে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যুদ্ধে ইরান কিন্তু কোনো আধুনিক বা সর্বাধুনিক বা ব্যয়বহুল কোনো অস্ত্র নিয়ে যুদ্ধে নামেনি। এই অস্ত্র নিয়ে একটু জানতে চাইবো যে সোহরাব হাসান, আপনার কাছে আসার আগে ডেইলিজ খান আপনার কাছে শুরুতে জানতে চাই, আপনি তো যুদ্ধ কৌশল নিয়ে কাজ করেছেন, বই লিখেছেন, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে এই এখন যে যুদ্ধবিরতি চলছে সেটা যদি কোনো কারণে ভেঙে যায়, আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আর বিকল্প কি অস্ত্র থাকছে? আমরা শুনছি ইরানের খুব কাছাকাছি মার্কিন রণতরী নেওয়া হয়েছে, আসলে এই উদ্দেশ্যটা তার কি? আপনাকে ধন্যবাদ। একই সাথে আজকে সহ আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আমার পক্ষ থেকে এবং আমার দল জনতা দলের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দেশে কোনো যুদ্ধ দেন নাই, আমরা আলোচনা করতে পারছি। কিন্তু ইরানের এখন বেশ দুঃসময় চলছে। তো আপনি যে প্রশ্নটি করেছেন, দেখেন আজকের আপডেট অনুযায়ী সেটা হচ্ছে যে হরমুজে যে ব্লকেটটা ইরান দিয়েছিল তার বাইরে এসে ইউএস নেভি আবার ব্লকেট এস্টাবলিশ করেছে, এবং এই ব্লকেটের পারপাস খুব পরিষ্কার। তারা বলে দিয়েছে যে ইরানি পোর্ট থেকে, যেমন ওখানে বেশ কয়েকটা পোর্ট আছে, বন্দর আব্বাস, তারপরে হরমুজ পোর্ট, তারপরে খার্গের এখানেও কিছু টার্মিনাল আছে। তো ইরানি পোর্ট ডেস্টিনেশনে বন্দরগামী জাহাজ এবং ওই বন্দর থেকে ছেড়ে আসা জাহাজ যেগুলো আছে এগুলো সব আটকে দিবে হচ্ছে ইউএস নেভি, বিশেষ করে ওমান সাগর এবং আরব সাগর এই পোর্শনটি। হ্যাঁ, মানে হরমুজের অংশটাতে ওমান, ইউনাইটেড আরব আমিরাত এবং ইরান, এই তিনজনই আসলে হরমুজের সীমান্তটা নেয়। সো এই তিনটা দেশেরই পোর্ট আছে, যেমন ইউএইর খুব বিখ্যাত পোর্ট আছে ফুজাইরা যেটা। তো ইউএস নেভি যেটা বলতেছে যে অন্যান্য পোর্টে, ইরান বাদে অন্যান্য পোর্টের যে শিপ আছে এগুলো তারা ছেড়ে দিবে। একই সাথে আপনি দেখবেন যে ব্রিটেনে এই রিসেন্টলি ব্রিটেনের পিএম যেটা করছে যে হরমুজে টোল ফ্রি জাহাজ চলাচলের জন্য সে এখন বিভিন্ন দেশের সাথে আলোচনা করতে যাচ্ছে, একটা জনমত তৈরি করার চেষ্টা করছে। তো এখন বর্তমান পরিস্থিতিতে আসলে
আপনি যদি ওয়ার স্টাডিজের পয়েন্ট অফ ভিউ থেকে বলেন তাহলে অপশন আছে 3টা। অপশন নাম্বার 1, ইরান ফোর্সফুলি ইউএস নেভির যে ব্লকেড আছে ওই ব্লকেডটা ভাঙার চেষ্টা করতে পারে। সেটা হচ্ছে সে তার যে ক্ষেপণাস্ত্র আছে এবং অন্যান্য প্রযুক্তি আছে, সমরাস্ত্র আছে, সেটা দিয়ে ব্লকেটটা ভাঙার চেষ্টা করতে পারে। প্লাস ইসরায়েল ফ্রন্টে, লেবানন ইসরায়েল ফ্রন্টে হেজবুল্লাহ দিয়ে এটা মাউন্ট করতে পারে। সমরবিদদের মতে এইটা এক্সট্রিম একটা অপশন, যে অপশনটা লেস লাইকলি, কারণ দুই পক্ষই এখনো কিন্তু ওই যে 15 দিনের যে উইন্ডোটা আছে যুদ্ধবিরতির, ওটার ভিতরে এখনো কিন্তু আছে। নেক্সট যেটা অপশন সেটা হচ্ছে যে আন্ডারলাইং কারেন্ট যেগুলো নেগোসিয়েশনের আছে এগুলো চলা, যেমন পাকিস্তান তো অলরেডি ইনিশিয়েট করেছে, তার সাথে চীন এবং রাশিয়া এটা ব্রোকার করার চেষ্টা করছে, করে এইখানে হয়তো একটু মানে আবারও যদি এই যুদ্ধবিরতির যেটা আছে এটা একটু এক্সটেন্ড করা যায়, অথবা একজনের যেমন ইউএসের 15টা শর্ত, ইরানের 10টা শর্ত, যেটা আসলে কোনোটাই কেউ মেনে নেবে বলে মানে আশা করাটাই বৃথা। সো এখন হয়তো সেই শর্তগুলো আর একটু শিথিল করে আর একবার বসার একটা ব্যবস্থা করা যেতে পারে, যেটা সম্ভাবনা বেশি। আর আরেকটা যেটা সম্ভাবনা আছে খুব বেশি, সেটা হচ্ছে ইরান ট্র্যাডিশনালি তার যে অ্যাসিমেট্রিক ওয়ার যেটা সে কন্টিনিউ করতেছিল এতদিন ধরে, তার যে প্রক্সি আছে হেজবুল্লাহ এবং হুতি, তাদের হেল্প নিয়ে, ধরেন ওদিকে অলরেডি হুতি ওই সুয়েজের এই পারে যে রেড সি যেটা আছে ওটা ব্লক করে দিয়ে, আর এদিকে হরমুজ তো ব্লক আছেই। সো গ্লোবাল ইকোনমির উপরে আর একটু পেইন ক্রিয়েট করা, আর স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি মনে করেন যে ওখানকার যে আমেরিকান এবং ইসরায়েলি এস্টাবলিশমেন্ট আছে তার এগেনস্টে কন্টিনিউয়াস যে মিসাইল ছোড়া। এই 3টা অপশনই এখন এই মুহূর্তে বাকি আছে। এখন আপনি যেটা বললেন যে যুদ্ধবিরতি ভেঙে গেলে পরে এই 3টা অপশনের যে কোনো একটা, মানে লাস্টের যে অপশনটা আমি বললাম ওই অপশনটার দিকেই যাচ্ছে, এবং এই যুদ্ধ খুব সহসা শেষ হবে না, এটা একটা বাস্তবতা। এই যে মার্কিন রণতরী প্রায় 200 কিলোমিটারের মধ্যে চলে আসা, এটাকে কিভাবে দেখছেন? না, অফকোর্স মানে ইউএস নেভি তো ব্লকেট যেহেতু করতে হবে তাহলে তাকে সামনে আসতে হবে, এবং মানে হরমুজের ভেতরেও তারা ঢোকার চেষ্টা করছে, বাই ফোর্স ওপেন করার চেষ্টা করছে এই জায়গাটা। এবং এই জায়গাটাতে আমেরিকার জন্য জিনিসটা স্ট্র্যাটেজিক্যালি একটা বাজে মানে উদাহরণ হচ্ছে আস্তে আস্তে, কারণ আন্তর্জাতিক সমর্থন কিন্তু ইরানের পক্ষে এখন পর্যন্ত, এবং সম্প্রতি আমাদের দলের পক্ষ থেকে আমরা ইরান এমবেসিতে গিয়েছিলাম, তাদের মনোবল বেশ উচ্চ মনে হচ্ছে, এবং এখনও তাদের বাংলাদেশের যে দূত আছে, রাষ্ট্রদূত আছে, তার মতামত অনুযায়ী এখনও প্রায় 9 লাখের মতো তাদের স্বেচ্ছাসেবী যোদ্ধা আছে যারা এই যুদ্ধে জয়লাভ, ওদের মানে বক্তব্যে জয়লাভ মানে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলকে জিততে না দেওয়া। তো ওটার জন্য ওরা কিন্তু উন্মুখ হয়ে আছে, এবং ওদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচারটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে ওদের ভিতরে একটা শাহাদাত প্রবণতা আছে, এবং সেটাকে তারা হয়তো কাজে লাগাবে। জনাব সোহরাব হাসান, আপনি যদি একটু যোগ করেন, আমরা যেটা দেখলাম ট্রাম্পের যে হরমুজ প্রণালী অবরোধের যেটা করেছে সেটা সমালোচনা করছে রাশিয়া, আমরা দেখছি এই পথ দিয়েই চীনের 90% এবং ভারতের 70% জ্বালানি আসে। তারা আসলে বিষয়টা কিভাবে দেখছে এই অবরোধকে? ধন্যবাদ এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা। প্রথমত হচ্ছে এই যুদ্ধে কে জয়ী হয় শেষ চূড়ান্তভাবে, বা কে পরাজিত হয় অথবা অমীমাংসিত থাকার সম্ভাবনাই বেশি, কিন্তু নৈতিকভাবে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেদিন সময়সীমা বেঁধে দিলেন, সেই সময়সীমা শেষ হওয়ার আগেই কিন্তু নিজেই আলোচনার সিদ্ধান্ত নিলেন, আলোচনা করলেন পাকিস্তানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে। আর যেটি ডেল ইসখানও বলছেন যে এই প্রথম যে যুদ্ধে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে পায়নি, বিশেষ করে ইউরোপীয় মিত্ররা সবসময় কিন্তু যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে গেছে। সেটি এখানে হয়তো কোনো কোনো ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে, এবং এই অবরোধের বিরোধিতা করছে ইউরোপীয় একাধিক রাষ্ট্র, যুক্তরাজ্য সহ। তা সুতরাং ডোনাল্ড ট্রাম্পের আবার পূর্ব অবস্থায় যাওয়া, অর্থাৎ ইরানকে গুড়িয়ে দেওয়া, সভ্যতাকে নিঃশেষ করে দেওয়া, এটা সম্ভব হবে না। একটা হতে পারে ইরানকে আরও চাপে রেখে
একটা মনস্তাত্ত্বিকভাবে তাকে দুর্বল করার চেষ্টা করবে। কারণ ইরান যদি তেল না পাঠাতে পারে, মানে জাহাজ ইরানি বন্দর থেকে যে জাহাজ না যেতে পারে, তখন সেটা ইরান শুধু ক্ষতিগ্রস্ত হবে না, ওই সব যে সব দেশে জাহাজ যাওয়ার কথা বা যে সব দেশ থেকে জাহাজ আসার কথা সেই সব দেশও ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ সহ। যুদ্ধটা এখন একটা উন্মাদের কাছে পুরো বিশ্বজুড়ে। আমরা যতই বলি এই যুদ্ধ রণকৌশলী, কারণ এই যুদ্ধটা আমেরিকা চাপিয়ে দিয়েছে। অতীতেও সব যুদ্ধই আমেরিকা চাপিয়ে দেয়, কিন্তু এটা চাপিয়ে দিয়েছে এবং সেটি সরাসরি আমেরিকান ভূ রাজনীতির স্বার্থ এখানে জড়িত না, এখানে হচ্ছে ইসরায়েলের রাজনৈতিক স্বার্থ। এবং যেটি বলা হচ্ছে যে একটি টেলিফোনের কথা বলা হচ্ছে, জানি না যে টেলিফোনটা কি, প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু এই ভাইস প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন বার্তা হয়েছে। এই 21 ঘন্টা আলোচনার মধ্যে 1 ঘন্টা তিনি পরামর্শ নিয়েছেন, অথবা কি করণীয় বা এই পরবর্তীকালে কীভাবে এগোবে। জানি না ডোনাল্ড ট্রাম্পের তার যে পরামর্শক তারা কি তাকে পরামর্শ দিয়েছে। তবে এর প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রে অনেক বেশি হবে। প্রতিটি একমাত্র ভিয়েতনাম ছাড়া অন্যান্য যুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্রে খুব বেশি প্রতিক্রিয়া হয়নি, অর্থাৎ পুরো দেশ এই যুদ্ধের বিরুদ্ধে গিয়েছে। এবারে দেখলাম যে 80 লাখ মানুষ একদিন রাস্তায় নেমেছে, কিন্তু এই রাস্তায় নামার সংখ্যাটা বাড়বে এবং যুক্তরাষ্ট্র আরও বেশি নিঃসঙ্গ হবে, মিত্ররা তাকে ত্যাগ করবে, আর তার সমরাস্ত্র হয়তো দিয়ে যুদ্ধ চালানোর একটা, আপনার কাছে আবার আসবো আমি, কি বলে, থাকবে, কিন্তু সেটা কতদিন থাকবে বা সেটা কতদিন চালানো সম্ভব হবে। ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম, এই যে ট্রাম্পের যে নৌ অবরোধ সেটা যদি পুরোপুরি কার্যকর হয়, সেটা আসলে বৈশ্বিক অর্থনীতিতে কি প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আমরা বাংলাদেশের মতো দেশ বা আমাদের বাংলাদেশ, সেটা আসলে কতটা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে? তার আগে দুটা কথা বলবো। একটা কথা হচ্ছে, চার্চিলের একটা উক্তি ছিল, ওয়ার ইজ টু সিরিয়াস এ থিং টু বি লেফট টু দি জেনারেলস। আর সেটাকে উল্টো করে আমি বলবো, war is too serious a thing to be left to a political leader like Donald Trump. তো এটাই হলো এখনকার শিক্ষণীয় একটা দিক। আর দ্বিতীয়ত হচ্ছে, an unjust war can only be stopped by successful conclusion of a just war. একটা অন্যায্য যুদ্ধকে আপনার কি বলে থামাতে হলে প্রয়োজন হচ্ছে একটা ন্যায় যুদ্ধের বিজয়। সেই দিক থেকে বিবেচনা করলে ইরানি জনগণ একটা আদর্শগত অবস্থান থেকে তারা খুব ঐক্যবদ্ধ এবং দৃঢ়। কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে ইরানের ব্যাপক জনগণ ইরানের সরকারের বিরুদ্ধে তারা মানে খেপে গেছে এবং গণ অভ্যুত্থানের মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং এতে অনেক লোকের প্রাণহানি হয়েছে। আমেরিকা সেটাকে ভরসা করেই ইরানে রেজিম চেঞ্জের জন্য এই যুদ্ধটা করেছে এবং তাদের বিশ্বাস ছিল যে ইরানের সামনের কাতারের কিছু নেতাকে মেরে ফেললেই ইরানের রাষ্ট্রযন্ত্রটা ধসে পড়বে এবং তার সুযোগে তারা ইরানে তাদের পছন্দ মতো কোনো শাসক গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু তাদের সেই দিবাস্বপ্ন সফল হয়নি। এবার আসেন, মানে আমি আরও একটা কথা বলতে চাচ্ছি, কোনো জাতি যদি আইডিওলজিক্যালি আদর্শগতভাবে উদ্বুদ্ধ হয়, সেই জাতিকে পরাজিত করতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে নাই। এবং একই কথা হচ্ছে, একটা দেশ ছোট হোক আর বড় হোক, সে যদি প্রকৃত স্বাধীনতা চায়, প্রকৃত ইন্ডিপেন্ডেন্স চায়, তাকে কোনো পরাশক্তি পরাভূত করতে পারে না। এগুলি আপ্তবাক্য মনে হতে পারে, কিন্তু এটাই শেষ বিচারে সত্য এবং এটাই শেষ বিচারে প্রতিষ্ঠিত হয়। আমি জানি না আমেরিকা সেই শিক্ষাটা গ্রহণ করেছে কিনা, মনে হয় করে নাই। তবে এবার একটা ভিন্ন ব্যতিক্রম দেখলাম, সেটা হচ্ছে অনেক আমেরিকান জেনারেলসও এই যুদ্ধের বিরোধিতা করেছেন এবং করতে গিয়ে তাদেরকে চাকরি হারাতে হয়েছে।
ডিসমিসড হতে হয়েছে। তো এইটাও একটা দিক যেটা আমাদের মনে রাখা দরকার, যুদ্ধের ভবিষ্যৎটা কি সেটা বোঝার জন্য। এখন বিশ্ব অর্থনীতিতে এটার কি প্রভাব পড়বে সে প্রসঙ্গে আসা যাক। তো এই যে এই জায়গাটাতে অবরোধ হয়েছে, নৌ অবরোধ, সেটা হচ্ছে এই জ্বালানি সরবরাহের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, পথ। আচ্ছা, এবং এই জায়গা পরিহার করে যদি তেল আনা নেওয়া করতে হয় তাহলে দূরত্ব অনেক বেড়ে যাবে এবং পরিবহন খরচ অনেক বেড়ে যাবে। তো সেই কারণে এই এশিয়ার বহু দেশ কিন্তু বাইরের জ্বালানি সম্পদের উপর নির্ভরশীল। ভারত নির্ভরশীল, বাংলাদেশ নির্ভরশীল, এমনকি চীনের মতো একটা সমৃদ্ধ দেশ এখন তারাও নির্ভরশীল। তো এই পরিস্থিতিতে আপনি জানবেন যে যে কোনো ইকোনমির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপকরণ বা উপাদান হচ্ছে এনার্জি। এনার্জি ছাড়া কিছুই হয় না। এমনকি আমরা যেটাকে মনে করি যে লাঙল দিয়ে চাষ করা, হাল চাষ করা, সেটাতে বোধহয় কোনো এনার্জি খরচ হয় না, সেখানেও এনার্জি খরচ হয়। সেটা হচ্ছে হিউম্যান এনার্জি খরচ হয়, মাসল পাওয়ারের যে এনার্জি সেটার খরচ হয়। কাজে এনার্জি হচ্ছে সভ্যতার চালিকা শক্তি, অর্থনীতির চালিকা শক্তি। আজকে বাংলাদেশ যদি মানে বাধ্য হয় বেশি দামে তেল কিনতে, অথবা বেশি দাম দিয়েও যদি তেল না পায়, তাইলে বাংলাদেশের অর্থনীতির উপর একটা চরম দুর্যোগ নেমে আসবে। এবং ইতিমধ্যেই আমরা তার একটা ফলাফল লক্ষ্য করছি। রাজপথে চলতে গেলে আমরা দেখি গ্যাস স্টেশনগুলোর পাশে লম্বা কিউ, দীর্ঘক্ষণ মানুষ অপেক্ষা করছে তেলের জন্য, এবং এতে প্রচুর শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। এটাও কিন্তু জাতীয় অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর। এছাড়া আমাদের যানবাহন, কৃষি সব খাতেই কিন্তু এনার্জির একটা প্রয়োজন রয়েছে। কিন্তু এইটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তো ট্রাম্প যেটাকে বলেছেন যে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেবেন, আর আমাদের উপর যুদ্ধ চাপিয়ে না দিয়েও কিন্তু আমরা বোধহয় প্রস্তর যুগের দিকে ফিরে যাব। না হয় নিদেন পক্ষে আমাদের বাপদাদাদের আমলে বাংলাদেশের অর্থনীতি যে পরিস্থিতি ছিল সেইরকম একটা পরিস্থিতিতে হয়তো দেশটা চলে যাবে। এবং মানুষের মোবিলিটি, চলাফেরা, অর্থনৈতিক কারণে আপনার মাইগ্রেশন, রুরাল আরবান মাইগ্রেশন নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশেরও আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা সেটা নেই, আমরা অভ্যন্তরীণ এবং বাইরের ঋণের জালে আবদ্ধ। আমাদের বাজেটে এই ঋণ পরিশোধ করার জন্য একটা বিরাট বরাদ্দ থাকে, এবং সেটা ঋণের সুদ এবং আসল পরিশোধ করার জন্য সামনের দিনে এটারও একটা চাপ কিন্তু বেড়ে যাবে। জি, জনাব রতন, আপনি যদি একটু আমাদেরকে বলেন, এই যে স্যার যেটা বলছিলেন যে চরম দুর্যোগ নেমে আসবে, আমরা কি আসলে এই চরম দুর্যোগ নেমে আসতে পারে এমন চিন্তা করে কোনো প্রস্তুতি কি নিচ্ছি? না, আমরা দর্শকের ভূমিকায় আছি, এবং কখনো কখনো রাষ্ট্রের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এর ভয়াবহতা আমাদের সামনে যেমন তুলে ধরা হচ্ছে না, আবার কেউ কেউ এটাকেই সুযোগ হিসেবে নেবেন সরকারকে চাপে ফেলার জন্য। এখানে একটি জিনিস খেয়াল করার মতো, দেখুন যে ইরানকে চাপে ফেলতে গিয়ে আমেরিকা যে নিজের চাপের মধ্যে পড়ে গেল, তার প্রভাব গোটা পৃথিবীতে কীরকম পড়বে। আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশ, $36 ট্রিলিয়ন হচ্ছে তার ঋণ, এবং প্রতি 3 মাসে $1 ট্রিলিয়ন করে তার ঋণ বাড়ছে। এই যুদ্ধের সময় ইরানের কিচ্ছু করতে হবে না, ইরান যদি চুপচাপ শুধু বসেই থাকে, তারপরে আমেরিকার প্রতি সেকেন্ডে খরচ হচ্ছে $10,300, তাহলে পার ডে তাদের খরচ হচ্ছে প্রায় $150 মিলিয়ন। এর চাপটা কোথায় গিয়ে পড়বে? আবার ধরুন ইসরায়েলকে তার সহযোগিতা করতে হয়, তার চাপটা কোথায় পড়বে? সামগ্রিকভাবে গোটা দুনিয়াটা যে স্যার যেটা বললেন যে জ্বালানির উপর নির্ভরশীল, সেটা যে ধরনের জ্বালানি হোক, বিশেষ করে আমাদের তরল জ্বালানি অথবা গ্যাস জ্বালানি যদি বলি, সেটার যে ভয়াবহ বিপর্যয় নেমে আসলো গোটা দুনিয়াতে, তার প্রভাবটা আমাদের মতন দেশের মধ্যে কীভাবে পড়বে? আমাদের দেশে তো আমাদের বিদ্যুৎ খাত বলি অথবা আমাদের ঘরে গৃহস্থালী খাত বলি, তার বেশিরভাগটাই তো হচ্ছে আমদানি নির্ভর। আমাদের নিজস্ব রিসোর্স তো খুব বেশি এক্সপ্লোর করা হয়নি, গত 15 বছর তো করা হয়নি, গত 1.5 বছরও অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু করা হয়নি। এমনকি ভোলার গ্যাস যেটা আমাদের আছে সেটার পাইপলাইনটাও আমরা তৈরি করি নাই।
কীরকম আমাদের আমদানি নির্ভর জ্বালানি নীতি। কিন্তু আমরা এখন যেটা দেখছি, আমাদের যেই তেলটা হয়তো $60 পাওয়া যেত, এখন $120 দিয়ে কিনতে হচ্ছে। আমাদের কি সেই সক্ষমতা আছে? যদি তেলের দাম আরও বেড়ে যায় সেক্ষেত্রে কেমন প্রভাব? সক্ষমতাটা নির্ভর করে পারিপার্শ্বিকতার উপরে। তখন আমাদের অনেক কিছুকে কাটল করতে হবে। সেই বিষয়টা তো সরকারকে বুঝতে হবে যে কোন কোন খাতকে আমি নিয়ন্ত্রণ করব, বিদ্যুৎটা কোথায় বেশি প্রয়োজন হবে, আমার সারটা কেন প্রয়োজন হবে, আমার কৃষিকাজের জন্য জ্বালানিটা কতখানি প্রয়োজন হবে, আমার এসিগুলো চালানো খুব বেশি দরকার হবে কি, আমার বিলাসবহুল গাড়িগুলোর জন্য তেল বেশি লাগবে কি। এখন কেউ যদি বলেন আমার তো টাকা আছে, আমি টাকা দিয়ে গাড়িতে চড়লাম, কিন্তু টাকা থাকলেও তো তেল পাওয়া যাচ্ছে না, ওই তেলটা তো আমাকে বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হচ্ছে, অথবা তেলটা তো আনতে হবে। এই জায়গায় আমাদের দেশে কিন্তু খুব ভালো আলোচনা নেই। একটা ছোট্ট আমি একটু বলে শেষ করি, যেমন ধরুন যুদ্ধ ছাড়া আমেরিকা টিকবে না। যখন কোল্ড ওয়ার ছিল তখন একটা গড়ে হিসাব করে দেখা গিয়েছিল যে প্রতি বছর আমেরিকা 2.5টা যুদ্ধ করতো। এখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে দিয়েছে, সবাই বলেছে ঠিক আছে সমাজতন্ত্র নাই, এটা একটা বোগাস জিনিস, ঠিক আছে। তার ফলটা কি দাঁড়ালো? গোটা পৃথিবীতে এখন গড়ে প্রতি বছর 3.5 থেকে 4টা করে যুদ্ধ আমেরিকা করছে, এবং তার খেসারত দিতে হচ্ছে কাকে? বোমা পড়ে ইরানে, কিন্তু ওই বোমার দাম হিসাবে কিন্তু আমারও কিন্তু ফোটায় ফোটায় তেল কিনতে গিয়ে তার দামটা আমাকে দিতে হয়। তো ফলে যুদ্ধ আমাদের দেশে নাই এটা ভেবে আমাদের কিন্তু স্বস্তি পাওয়ার কোনো কারণ নেই। যুদ্ধের আঘাত আছে ইরানের উপরে, যুদ্ধের অভিঘাত আছে আমাদের অর্থনীতিতে। ফলে এই ক্ষেত্রে আমাদের জনগণকে দুই দিক থেকে প্রস্তুত হওয়া দরকার। একটা হলো এরকম একটা যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিটাকে কীভাবে আমরা সাজাবো, দ্বিতীয়ত হচ্ছে জনগণের মনস্তত্ত্বটা কীভাবে গড়ে তুলব। তেল নাই শুনলে আমরা কেন এইরকম হুমড়ি খেয়ে পড়ছি, অথবা এই সুযোগে তেল নিয়ে যে মজুতদারি হচ্ছে সেটা কেন হচ্ছে? আচ্ছা তেল নাই, তার সঙ্গে সঙ্গে বাজারে সয়াবিন তেলের দামও কেন বেড়ে যাচ্ছে? ফলে সব মিলিয়ে এখনও তো আমাদের ওই জাহাজগুলো আসে নাই, বাড়তি দামে কেনা জিনিসটা এখনও আসে নাই, বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে গেল কেন? কারা এটা বাড়ালেন? তো ফলে এগুলো একটু খেয়াল রাখতে হবে যে অর্থনীতিতে যে জনগণের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে একদল যে দুর্বৃত্ত, সেটাও দেখতে হবে। বাইরের যুদ্ধ নিয়ে আমরা খুবই দেখছি টেলিভিশনের পর্দায়, কিন্তু নিজের খাবারের পাতে যে যুদ্ধের প্রভাব পড়ছে এটা তো আমাদের একটু দেখা দরকার। ডেলিস খান, আপনাকে যুদ্ধ প্রশ্নেই প্রশ্ন করতে চাই যে অনেকেই বলছেন এই যুদ্ধে মোটা দাগে ট্রাম্প হেরে গেছেন, কিন্তু তিনি যদি জয়ী হওয়ার জন্য শেষ অস্ত্র হিসাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো শঙ্কা থাকছে? ধন্যবাদ। প্রথমেই আমি যেটা বলবো যে পারমাণবিক অস্ত্র বা নিউক ইজ নট অ্যান অপশন। মানে এই যুদ্ধের ক্ষেত্রে অন্তত এখন পর্যন্ত আমার ব্যক্তিগত বিশ্লেষণে আমি এটা অপশন হিসেবে দেখি না। কারণ ধরেন পারমাণবিক সক্ষমতা সম্পন্ন আমেরিকা এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ইসরায়েল পারমাণবিক সক্ষমতাবিহীন ইরানের সাথে যুদ্ধ করছে এখানে। সো এটা একটা মানে গ্লোবাল সিনারিও যেটা চেঞ্জ হচ্ছে, এবং এটা আমাদেরকে পর্যবেক্ষণে রাখা দরকার। যেমন অনেকেই এটাকে ধর্মযুদ্ধ বলতে চায়, যে ইহুদি এবং খ্রিস্টানের সম্মিলিত বাহিনী এটা মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করছে। আপনি যদি ওয়ার স্টাডিজ অথবা ওয়ার হিস্টোরি দেখেন, ক্রুসেড তো হয়েছে 8 বার হয়েছে। কিন্তু আজকে তো পোপো এই যুদ্ধের বিরোধিতা করেছেন, যেটা নিয়ে অবশ্য ট্রাম্প তার সমালোচনাও করেছেন। এখন অরিন্দম কহিলাবির সাথে ওই রকম অবস্থা। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো সব তো আমেরিকার সাথে। হ্যাঁ, তো ধর্মযুদ্ধের কোনো স্কোপই নেই এই জায়গাটায়। যেটা মানে ওই ধর্মযুদ্ধের যে লেবাসটা আছে, এটা ধরেন যে ভাই যেটা বললো খুব কমফোর্টেবলি যে আরব কান্ট্রিগুলো ইরানের পক্ষে নেই, বাট আপনি বাংলাদেশে আজকে ভোট নেন, ইরানের পক্ষে কয়জন? আমার মনে একটু কারেকশন করা উচিত, সেটা হচ্ছে মনার্কিজরা ইরানের পক্ষে নাই। দ্যাটস ডেফিনিট। তো এক্সেলেন্ট। তো এই জন্য যাকে ডিবেটটা আছে। আবার আপনি দেখেন যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে কয়টা ওয়েস্টার্ন কান্ট্রি আছে যারা স্যাংশন দিচ্ছে, ভেটো দিচ্ছে, সবাই কিন্তু হাত গুটায় রাখছে। সো এই জায়গাটায় এই স্বল্প আলোচনায় ডেপতে যাওয়ার সুযোগ নেই। বাট দিন শেষে আপনাকে এটা মনে রাখতে হবে যে ওয়েস্টার্নস আর ওয়েস্টার্নস, তাদের চামড়া রঙের সাথে তাদের মানসিকতা ওতপ্রোতভাবে জড়িত। সবাই যার যার আখের গোছাচ্ছে। আজকে ইরানের পেছনে যে চায়না এবং রাশিয়া দাঁড়ায় আছে, আপনি হয়তো ভাবতেছেন যে না কত ভালো। এই যুদ্ধে সবচেয়ে বেশি তেল বিক্রি করতেছে রাশিয়া, হায়েস্ট, ডাবল করে ফেলছে। ইভেন বাংলাদেশ যে ক্রুডটা আমাদের হচ্ছে না, মানে আমাদের রিফাইনারি নাই, ইন্ডিয়াতে পাঠাচ্ছি। অনেকে আবার এটা নিয়ে ডিবেট করার চেষ্টা করে, নো, ইন্ডিয়ান রিফাইনারি ইজ বেটার দেন সিঙ্গাপুর ওয়ান।
রাশিয়ান ক্রুড ক্লিয়ার করার ক্ষেত্রে। দ্যাট ডিবেট ইজ ডিফারেন্ট, বাট এই মুহূর্তে অর্থনৈতিকভাবে সবচেয়ে রাশিয়ান তেলের উপর যেটা নিষেধাজ্ঞা সেটাকে তুলেছে আমেরিকা বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার জন্য, সবার জন্য তুলে দিছে এটা, কারণ হরমুজ তো বন্ধ। তো এখন এই জায়গা থেকে রাশিয়া লাভবান হচ্ছে। চায়না ইরানিয়ান ওয়েলের নাম্বার 1 বায়ার। ও তো মানে এখন শুধু বকল বাজাচ্ছে যে এই পেট্রো ডলারটা পেট্রো ইউয়ানের দিকে টার্ন নিতে শুরু করছে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং টার্ন ফর দেম, ঠিক আছে। আর ওর যে নতুন নতুন অস্ত্রপাতি আছে যেগুলো সে টেস্ট করতে পারে না, এগুলো ইরানকে দিয়ে টেস্ট করায় নিচ্ছে এই জায়গায়। আপনি বিগ 5-এর ভেতরে লক্ষ্য করে দেখেন, এই দুইজন এখানে কিন্তু আখের গোছায় নিচ্ছে নিজেদের মতো করে। এবং লক্ষ্য করলে দেখবেন গত 50 বছরে একটা বুলেট খরচ করে নাই চায় না। সবাই যুদ্ধ করে, সে সবার কাছে অস্ত্র বিক্রি করতেছে, কিন্তু সে কখনো কিন্তু তার বুট গ্রাউন্ডে আনে না। এবং এই পুরা যে যুদ্ধ চলে যাচ্ছে এই মুহূর্তে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলতেছে, ইরান এবং ইসরায়েল ইউএস যুদ্ধ চলতেছে, কোনোটাতেই কিন্তু তার একটা বুলেটে খরচ হচ্ছে না। সো সবাই যার যার স্ট্রেংথ ওভাবে প্রিজার্ভ করছে এই জায়গায়। সো ওই জন্য আপনি যেটা বললেন যে এই যুদ্ধ থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাবে কিনা, এটার উত্তরটা খুব সংক্ষেপে দেই। যুদ্ধ কাকে বলে? যুদ্ধ মানে হচ্ছে যখন আপনার ফুল ইকোনমি ইনভলভ হয়, তার এক পর্যন্ত যুদ্ধ না। যেমন এই যুদ্ধের শুরুতে আমেরিকা বলছিল ইটস নট ওয়ার ফর আস, ইটস এ মিলিটারি অপারেশন, বিকজ তার এন্টায়ার ইকোনমি ইনভলভ হচ্ছে না। তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত দুইটা দেশের ফুল ইকোনমি ওয়ার এফোর্টে ইনভলভ না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে যুদ্ধ বলে না বাই ডিফিনেশন। আর বিশ্বযুদ্ধ আপনি তখনই বলবেন যখন এই যে এক্সিস এবং অ্যালাইডের মতো বড় বড় কান্ট্রিগুলোর ফুল ইকোনমি যখন ইনভলভ হবে ওখানে আসবে। এইখানে কিন্তু আমরা একটা ট্র্যাকশন দেখতে পাচ্ছি। কেউ কিন্তু এটাকে লার্জার স্কেলে নিতে চাচ্ছে না, ওরা চাচ্ছে এটা ওখানেই থাকুক, যে কয়দিন ওখানে থাকে। চায়না এবং রাশিয়া চেষ্টা করতেছে যে এই প্রেশারটা দিয়ে আমেরিকান যে সুপ্রিমেসিটা আছে এটাকে আরেকটু নামায় নিয়ে আসা। কারণ এই যে সুপ্রিমেসিটা কিছুক্ষণ আগেই স্যার যেটা বললেন, আমেরিকা গত 50 বছরের ইতিহাসে দেখেন কোথাও যেতে নাই, কিন্তু যুদ্ধ করে যাচ্ছে অনবরত। কিন্তু একবার যদি এই পারসেপশনে হিট করে না যে আমেরিকা অপরাজেয় না, তাকে মানে ওন গ্রাউন্ডে আপনি হারাইতে পারেন, তখন দেখবেন যে আস্তে আস্তে এই জায়গাটাতে ইউনিপোলার যে সিস্টেমটা একদিন দাঁড়াইছিল এটা অ্যাটাক্ট হবে। প্লাস আপনি দেখবেন এখন পেট্রো ডলার যখন অ্যাটাক হচ্ছে তখন ব্রিক্স দাঁড়াতে শুরু করবে, অন্যান্য অল্টারনেটিভগুলো আসবে, এবং আমরা সম্ভবত এই যুদ্ধ কবে শেষ হবে বলতে পারি না, বাট উইদিন নেক্সট 6 মান্থ আমরা একটা নতুন পোলারাইজেশনের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। নিউ নর্মাল ইজ কামিং, এবং আমরা কতটুকু রেডি দ্যাট ইজ এ কোশ্চেন নাও। জি, আর সোহরাব হাসান, আপনি যদি একটু সংকট নিয়ে বলেন। আমরা সরকার যখন হয়তো মিতব্যয়ের কথা বলছেন কিংবা হয়তো একটা সিস্টেম ফলো করার কথা বলছেন, আমরা অনেক জায়গায় দেখছি হয়তো জ্বালানি মজুত করা হচ্ছে, কেউ হয়তো জ্বালানি অতিরিক্ত জ্বালানি কিনছেন, এগুলো আসলে কি সরকার ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারছে না? সরকার একটা পড়ে, কিন্তু আমাদের যে মনস্তত্ত্ব, আমাদের মানসিকতা, বিশেষ করে মধ্যবিত্তের ভয়ঙ্কর। মানে এটা হলো ঘর পড়ার মধ্যে আলো পড়ার মতো। মানে এরকম একটা সংকটের মধ্যে কেউ যদি মজুত করে, সে কোন দলের কোন মতের সেটি না, মানে সে তো মানবতার বিরুদ্ধে অপরাধ। সেই অপরাধীদের ধরা এবং অপরাধ বন্ধ করা হচ্ছে সরকার প্রথম দায়িত্ব। আর সরকার অনেক ক্ষেত্রে দেখলাম যৌথ বাহিনী নিয়োগ মোতায়েন করে, সশস্ত্র বাহিনী মোতায়েন করে, র্যাব মোতায়েন করে, কিন্তু এই জ্বালানি সংকট মোকাবেলায় অর্থাৎ তদারকিটা, যে কোথায় চুরি হচ্ছে কি হচ্ছে না সেটা অবিলম্বে করা উচিত। হ্যাঁ, সরকার একটা আশ্বাস দিচ্ছে যে জ্বালানি সংকট নেই, এটিও মানুষের মধ্যে যে প্যানিক তৈরি হয়েছে, যে আতঙ্ক তৈরি হয়েছে, সেটা বন্ধ করার জন্য। কিন্তু যখন সরকারের নীতি নির্ধারকরা বলছেন নেই, মন্ত্রীরা বলছেন নেই, সংকট নেই, আর 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পেট্রোল পাম্পের সামনে লাইন, মানে এটা কিন্তু মানুষের মধ্যে কিছু কিছু পাম্প বন্ধ থাকছে, প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ইতিমধ্যে। আর আমরা শুধু জ্বালানি দেখছি, সরাসরি যেটা জ্বালানি কিনতে পারা না পারা, এই যুদ্ধের কারণে, মানে যতদিন এই যুদ্ধ চলছে বা এখনো পর্যন্ত যুদ্ধের প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের যে কর্মী, লাখ লাখ কর্মী, তাদের কতজন চাকরি হারাবে, ইতিমধ্যে অনেকে হারিয়েছে, অনেকে যেতে পারছে না দেশে এসে। সুতরাং সংকটটা কিন্তু শুধু যে আমরা তেল নাই গাড়ি চলতেছে না তা না, সামগ্রিক অর্থনীতির উপর প্রচণ্ড চাপ পড়বে এবং পড়ছে ইতিমধ্যে। না হলে এই কারণে এখন ভারতের সাহায্য নিতে হচ্ছে, যে আমাদের কি বলে টানেলে তেল পাঠানো। কত আনতেছেন? খুবই সামান্য পরিমাণ, কয়দিনের?
কয়দিনে কত অল্প পরিমাণ, হ্যাঁ। 5 লাখ লিটার না কত এরকম, সেটা যাই হোক, সেটা এটাতে কদিন চলবে। আর যেটা এরপরে যেটা মাহবুবুল্লাহ ভাই বললেন যে এই যে দাম, বর্ধিত দাম, মানে যেটা আপনি $60 পেতাম সেটা যদি $100 বেশি, $120 হয়ে যাবে, আরও যদি বাড়ে, তখন তো পরিস্থিতি ভয়াবহ হবে। সরকার কতদিন মানে কতটা ভর্তুকি দিতে পারবে? ভর্তুকি দিতে পারবে না। আর কর্মসংস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটার সাথে কিন্তু আরেকটা জড়িত। কর্মসংস্থান গত 1.5 বছরে হয়নি, বরং অনেকে চাকরি হারিয়েছে। এই সরকারের বড় প্রতিশ্রুতি হচ্ছে, অঙ্গীকার হচ্ছে যে কর্মসংস্থান করবে, 1 কোটি লোককে চাকরি দেবে 1.5 বছর না 2 বছরে। কিন্তু 2 মাস পার হয়ে গেছে, আমি জানি না যে কোনো লোককে চাকরি দেওয়া হয়েছে কিনা। কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি তো বাস্তবায়ন শুরু হয়েছে। না, শুরু হয়েছে ভালো। ফ্যামিলি কার্ডটা একটু গরিব মানুষ যারা খেতে পারে না তাদের খাইয়ে বাঁচানো কোনো দেশের মাহুল ভাই বলতে পারবেন যে খাইয়ে বাঁচানো মানে এটি কি বলে, দয়া করে কোনো দেশে অর্থনীতি টিকতে পারে না। এটি আগের সরকারও করেছে, ওই যে স্মার্ট কার্ড, আরও কী কার্ড, এবং ওই মানে সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনায় বোধহয় নতুন করে চিন্তাভাবনা করা উচিত। এবং ব্যাংকিং খাত যেটুক শৃঙ্খলা এনেছিল, এখন বলা হয় যে ওই শৃঙ্খলাটাও ভেঙে পড়ছে। এখন নাকি আবার সেই পুরনো যারা মাফিয়া এবং অর্থ পাচার করেছে সেই কোম্পানিগুলো ফিরে আসতেছে। এখন এখানে যদি মানে কি বলে, এখানে যদি বাছাই প্রক্রিয়া চলে যে মাফিয়াদের কাউকে পুনর্বাসন করা হবে, কাউকে করা হবে না, তাহলে কিন্তু ঠিক মাফিয়া তন্ত্রই আবার প্রতিষ্ঠিত হবে। সুতরাং এই ইরান যুদ্ধের সঙ্গে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো, অর্থনৈতিক পরিকল্পনার একটা নিবিড়ভাবে জড়িত। আগামী বাজেট আসতেছে, বাজেট কিভাবে করবে, অবশ্যই বাজেট তো একটা হবেই। এবং ইতিমধ্যে বিশ্বব্যাংক বলেছে যে 4 ভাগের বেশি প্রবৃদ্ধি হবে না। জি, আমরা এই যুদ্ধের বাইরে গিয়ে একটু ভিন্ন ধর্মী একটা আলোচনা করতে চাই। যে আজকে যেহেতু নতুন বছর শুরু হতে যাচ্ছে, আমরা দেখলাম সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। আজকে নববর্ষের প্রথম দিনে কৃষক কার্ড উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলে প্রাথমিক অবস্থায় প্রায় 1,500 কৃষক এই কার্ড পেতে যাচ্ছেন। এই কার্ডটা আসলে স্যার কৃষি অর্থনীতিতে বা ওভারঅল অর্থনীতিতে বা কৃষকদের স্বয়ংসম্পূর্ণ করা বা তাদের কৃষির উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাখতে পারে? তার আগে আমাদের সৌরভ সাহেব যে কথা বলেছেন যে জ্বালানির যে সংকট, সেটা কত ভয়াবহ হতে পারে এবং সেটা কত সুদূর বিস্তারী হতে পারে, সুদূর প্রসারী হতে পারে, সেটা তিনি বলেছেন। তারও আগে যেটা বলার দরকার জ্বালানির ক্ষেত্রে, আমি জানি আমার ডান পাশে যিনি আছেন এর বিরুদ্ধে আমার বিরোধিতা করবেন, সেটা হচ্ছে বিগত দিনে অভ্যন্তরীণভাবে জ্বালানি উৎসগুলোকে ব্যবহার করার জন্য বা তুলে আনার জন্য আমরা কিন্তু বেখেয়াল থেকেছি, কিছুটা ভুল রাজনীতির কারণে, আর কিছুটা হচ্ছে আমরা খুব একটা দৃষ্টি দেইনি, আমরা অবহেলা করেছি। বাংলাদেশে বিশাল কোল রিজার্ভ আছে। আমি এই কোল রিজার্ভ যদি আজ থেকে 15 বছর আগে বা 20 বছর আগে সেটার থেকে তোলার একটা ব্যবস্থা করা হতো, তাইলে আজকে যে জ্বালানি সংকটের মুখোমুখি আমরা হচ্ছি, এতটা সংকটের মুখে পড়তাম না। কারণ এই কয়লা সম্পদ দিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা যায়। আরেকটা হচ্ছে এখন বলা হচ্ছে সেটা সৌরবিদ্যুতের কথা। বাংলাদেশের মতো দেশ ট্রপিক্যাল কান্ট্রি, এখানে সৌরবিদ্যুৎ হতে পারে যেটার এনভায়রনমেন্টাল এফেক্ট খুব কম। তো আমরা তাইলে যা করতে পারতাম সেটা হচ্ছে কয়লা উত্তোলন করার ব্যবস্থা করা, আরও গ্যাস অনুসন্ধান করার ব্যবস্থা করা, এবং তার পাশাপাশি কয়লা কি উন্মুক্ত না ভূগর্ভ? আমি তো মনে করি উন্মুক্ত হওয়া উচিত। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত। আমি জানি উন্মুক্ত হলে কি অসুবিধা হয়, কিন্তু জাতির সামগ্রিক স্বার্থ চিন্তা করে আপনার আজকের এই ইরান যুদ্ধ থেকে আমাদের যে শিক্ষা আমরা পেলাম, সেই শিক্ষা থেকে আমি বলি যে অনেক কিছুর ব্যাপারেই আমাদের মান্ধাতার আমলের চিন্তা ভাবনা পরিবর্তন করা উচিত, একটু নতুন করে ভাবা উচিত। হ্যাঁ, তো এইটা গেল। তা আমি জানি মানে এটার বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলবে, কিন্তু যখন এটা নিয়ে আন্দোলন হচ্ছিল তেল গ্যাস রপ্তানি মানে কি বলে
রক্ষা কমিটি, ওই খনিজ সম্পদ। খনিজ সম্পদ রক্ষা কমিটি, তখনও কিন্তু আমার মত ছিল এটাই, আমি মত কিন্তু পরিবর্তন করি নাই। যদিও আমি মনে করি যে পরিবেশ একটা আমাদের অন্যতম প্রধান সম্পদ, পরিবেশ রক্ষা করার দায়ও কিন্তু আমাদের। কিন্তু স্যার আমরা তো বাপেক্সকে শক্তিশালী করিনি, তাদেরকে তারা যে অবসর অঞ্চলে সেটাই তো বললাম যে অবহেলা করেছে, এই অবহেলা শব্দটা তো সেই কারণে বললাম, এটা তো এই কারণে বলি না। আরেকটা হচ্ছে রাজনৈতিক কারণে আমরা সেটা সেই পথে হাঁটিনি, সেটা হচ্ছে কয়লা অনুসন্ধান করা, কয়লার ব্যবহারটা করা। বাংলাদেশের কয়লা কিন্তু খুব উচ্চমানের কয়লা, এর সালফার কন্টেন্ট অনেক কম, এবং এটা বিটুমিনাস কোল, যারা জানে এই সম্পর্কে তারা খুব ভালো বলতে পারবেন। তো এখন আপনার প্রশ্নটা ছিল কি? কৃষক কার্ড নিয়ে। কৃষক কার্ড। তো এটা হচ্ছে যারা নাকি অর্থনৈতিকভাবে দুর্বল এবং দারিদ্র্য সীমার নিচে অথবা দারিদ্র্য সীমার কিছু উপরে বা দারিদ্র্য সীমার স্তরে যারা আছে, তাদেরকে যেটা সোহরাব সাহেব বললেন যে বাঁচিয়ে রাখা, মানে ডোল আউট করার যে অর্থনীতি, এটা কিন্তু বাংলাদেশ বহুকাল ধরে করছে। এই সরকার এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে চাচ্ছে। শৃঙ্খলাটা কি? আগে অভিযোগ ছিল, বিশ্বব্যাংকের সার্ভে তো এটা ধরা পড়েছে, যে এই খাতে মানে কল্যাণ খাতে সোশ্যাল সেফটি নেটের জন্য যে খরচটা করা হয়, সেই খরচের অর্ধেক অংশ চলে গেছে যাদের হাতে এই অর্থটা যাওয়া উচিত না, অর্থাৎ ধনীদের হাতে চলে গেছে। অর্থাৎ যারা টার্গেটেড গ্রুপ তারা কিন্তু সেটা পায়নি। কাজে কার্ড করার উদ্দেশ্য হচ্ছে সত্যিকার ব্যক্তিটাকে নির্বাচন করা এবং সত্যিকার টার্গেট গ্রুপের কাছে সাহায্যটা পৌঁছানো। সেই দিক থেকে বিবেচনা করে যদি সেই সত্যিকারের যাদের প্রাপ্যতা আছে সেটা যদি চিহ্নিত করা হয় কার্ডের মাধ্যমে, তাহলে আমি মনে করি আমরা এক ধাপ এগিয়ে যাব। আর সম্পদের যে অপচয় বলতে এইখানে অপচয় হচ্ছে গরিবের জন্য যে সম্পদ সেটা যাতে ধনীর হাতে না যায় সেটা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করলেই কিন্তু বিরাট একটা অপচয় থেকে আমরা রক্ষা পাবো। তো সেইটাও কিন্তু এই কার্ডটাকে যদি, যেটাকে বলা হয় সকল ছিদ্র, আমরা বন্ধ করে চালু করতে পারি, তাহলে আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ। এবং এই কার্ডের পেছনে যদি একটা ডেটাবেস তৈরি করা যায় এবং এটাকে যদি সত্যিকারভাবে মানুষগুলোকে চিহ্নিত করা যায়, তাইলে এটা দেশের জন্য ভালো হবে এবং এই খাতে যে অর্থ বিনিয়োগ হয় বাজেটের, সেটার একটা ভালো ব্যবহার, সঠিক ব্যবহার হবে। জি জনাব রতন, আপনি কি স্যারের সাথে একমত কিনা যে আসলে সরকার কি আসলে চাইছে সব ছিদ্র বন্ধ করে আসলে যাদের পাওয়া উচিত সেই কৃষকদের হাতে কি আসলে তুলে দিচ্ছে, নাকি এখানেও রাজনীতিকরণ থাকবে? আমরা বড় একটা ছিদ্র দেখেছিলাম করোনার সময়, যে করোনার সময় যে সহায়তা দেওয়া হবে সেটা আমরা মোবাইলের মাধ্যমে দেওয়া হবে ভেবেছিলাম, তাতেও আমরা বড় বড় অনেকগুলো ছিদ্র দেখেছিলাম। তো তার তুলনায় তো এখন আমাদের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। তখন আমরা দেখেছিলাম যে একটা নামে 300টা পর্যন্ত মোবাইল রেজিস্ট্রেশন আছে। তো সেখান থেকে যে ছিদ্রগুলো বেরিয়ে আসছে, এখন এই ছিদ্রগুলো বন্ধ করার উদ্যোগটা নেওয়া হবে কিনা। যদি বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়, আর কে কোন ফ্যামিলি কার্ড পাবেন এবং কোন ফ্যামিলির সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমরা অনেক দুস্থকে দেখেছিলাম যে 3 তলা বাড়ি থাকা সত্ত্বেও তিনি দুস্থ, আর কিছুই নাই তারপর তিনি দুস্থ হিসেবে বিবেচিত হন নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় 90 বছর মেম্বার তিনিও, কিংবা 90 বছর বয়স হওয়ার পরেও তিনি বয়স্ক হন নাই, আবার দেখা 26 বছর বয়সেও তিনি বয়স্ক হয়ে ভাতা নিয়েছেন। তো এগুলো আমরা দেখেছিলাম। ফলে ওই যে অতীতের যে দেখাগুলো, সেগুলোকে যদি বিবেচনা রেখে এটাকে কাজটা করা যায়, তাহলে আমার মনে হয় এই ছিদ্রগুলো বন্ধ করা যাবে। আর ছোট্ট একটা কথা বলি, এই যুদ্ধটা হয়তো অনেকদিন মানে থাকবে, এটা বিবেচনা করেই আমাদের পরিকল্পনাগুলো সাজানো উচিত। কারণ ইরানের আর একটা বড় অ্যাডভান্টেজ কি, সে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। আবার ইরানের সঙ্গে 7টা দেশের একদম ভৌগোলিক একটা সীমানা আছে। সেই বলেন ইরান, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, হ্যাঁ একটু সব আর্মেনিয়ার সঙ্গে আবার রাশিয়া আছে। ফলে ওই যেটা ডেনিস খান বললেন, যাতে রাশিয়া কিন্তু এখানে একটা ভৌগোলিক সংলগ্নতারও সুযোগ ব্যবহার করতে পারবে। ফলে যুদ্ধটা আমাদের ধরেই নিতে হবে, আমাদের পরিকল্পনাটা এরকম করতে হবে যে যুদ্ধটা হয়তো আরও দীর্ঘস্থায়ী হবে, হয়তো অল্প স্বল্প যুদ্ধ হবে, তীব্র যুদ্ধ হবে, এরকম করে থাকবে, কিন্তু তার প্রভাবটা কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে পড়বে। এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব যেন আমাদের দেওয়া হয় কৃষির উপরে। আমাদের কৃষির বাজেট কখনোই 5% উপরে যাচ্ছে না, অথচ এই কৃষিটা টিকলে আমাদের কর্মসংস্থানের কিছুটা ব্যবস্থা যেমন হবে, খাদ্যের নিরাপত্তার দিকটা তেমন থাকবে। আর আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, দেখুন আমেরিকা এবার দেখিয়েছে ইরান আক্রমণ করতে গিয়ে কিন্তু ইরানের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর উপর সে বোমা মেরেছে।
তারপরে একটা দেশের ভিত্তিগুলো কোথায়। আমাদের শিক্ষার ব্যবস্থাটা কিন্তু খুবই মানে নাজুক। একদিকে মানসম্পন্ন শিক্ষা নাই, আর একদিকে হচ্ছে ব্যয়বহুল শিক্ষা বেড়ে গেছে। ফলে বাজেটে শিক্ষার দিকটাও যেন একটু গুরুত্ব দেওয়া হয়। অন্যান্য দিক বাদ দিয়ে যদি কৃষি এবং শিক্ষা এই দুটোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে আমাদের কর্মসংস্থান, দক্ষ কর্মশক্তি গড়ে তোলা এবং আফটার ডিস্ট্রাকশন কনস্ট্রাকশনের যুগ তো আসবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে ইতিমধ্যে আমাদের প্রবাসী শ্রমিকরা নানা সংকটের মধ্যে থেকেও সর্বোচ্চ পরিমাণ তারা কিন্তু রেমিটেন্স পাঠিয়েছে গত মাসে। কারণ তারাও মনে করছে যুদ্ধে কতদিন থাকতে পারবো জানি না, যতটুকু পারি দেশে পাঠিয়ে দিই। এই যে দেশকে বাঁচানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য তারা যে টাকা পাঠাচ্ছে, এই মানুষগুলো যদি যুদ্ধের কারণে ফিরে আসে, তার দায়িত্ব কি রাষ্ট্র নেবে না? আবার উল্টো দিক, এই যুদ্ধের পরে তো আবার নতুন শ্রমশক্তি ওখানে লাগবে, তার জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন শ্রমশক্তি কি তৈরি করার উদ্যোগ নেবে না? ফলে যুদ্ধকে আমরা একদিকে আমাদের উপর নেমে আসা একটা অভিশাপ হিসেবে দেখছি, আবার এই যুদ্ধকে বিবেচনায় রেখেই আমাদের অর্থনীতিটাকে আমরা কিভাবে সাজাবো সেই পরিকল্পনাটাও করা দরকার। জি, জনাব সোহরাব হাসান, আপনি যদি একটু আমাদের সাথে বলেন, আমরা দেখেছি সরকার ক্ষমতা নেওয়ার পরপরই কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছিল। আমরা দেখছি কৃষক কার্ড দেয়া হচ্ছে। এগুলো আসলে কৃষি খাতের অগ্রগতি কেমন ভূমিকা রাখতে পারে? কৃষক কার্ড এটা কোনো না কোনো ফর্মে কিন্তু আগের সরকারের সময় ছিল, কিন্তু যে 10,000 টাকার ঋণ মওকুফ, এটি বলবো যে খুবই ভালো পদক্ষেপ। কারণ হয়তো বছরের পর বছর এই ঋণটা শোধ করতে পারে না, কিন্তু তার উপর এটা ঋণ শোধ, এটা ঋণটা চেপে বসেছে। আরেকটি সরকার ভালো কাজ করেছে, মানে সরকারের যারা জনপ্রতিনিধিরা, কারণ আমরা 3 দশক ধরে দেখেছি যারা বিরোধী দলে থাকে তারাও এ ব্যাপারে কথা বলে না, সরকারি দলে থাকলে তো বলেই না। এবারে সরকারি দলই প্রথম সিদ্ধান্ত নিয়েছে যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, রাজুকের প্লট নেবে না, ফ্ল্যাট নেবে না। তো এটি আমি মনে করি যে জনপ্রতিনিধি যে সে জনপ্রতিনিধি সে লভ্যাংশ নেয়ার জন্যে না, রাষ্ট্রের যে জনগণের জন্য কাজ করার জন্য এই সদিচ্ছাটা প্রকাশ পেয়েছে। এখন বাস্তবে অন্য ক্ষেত্রে কতটা করতে পারে, একটা হচ্ছে কার্ডের বিতরণটা কতটা স্বচ্ছতার সাথে হয়, এখন স্থানীয় সরকার নেই, মানে এটা একটা বড় সমস্যা। তাহলে কাদের মাধ্যমে হবে? দলীয় নেতাকর্মী অথবা প্রশাসন, বা দুটো মিলে। সেখানে একটা বিচ্যুতি ত্রুটির সম্ভাবনা থেকেই যায়, সেটা কিভাবে কাটিয়ে উঠতে পারে, তাহলে হয়তো অন্তত সরকারের প্রথম বছর তো মাত্র 2 মাসও হয়নি, আমরা আশা করি যে প্রথম বছরই বড় বিতর্ক না হয়। ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে কিন্তু প্রচণ্ড বিতর্ক শুরু হয়ে গেছে, যে বিরোধী দল তো অভিযোগ করেছে এই সরকার বিশ্বাসঘাতকতা করছে। যে এই প্রসঙ্গটা পরে আসবো আমরা। ডেলেজ খান, আপনি তো যেহেতু একটা রাজনৈতিক দলের সঙ্গেও রয়েছেন, সরকার যে এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড আজকে উদ্বোধন হতে যাচ্ছে, সেটিকে একটা রাজনৈতিক দল হিসেবে কিভাবে দেখছেন? সরকার কি আসলে ঠিক কাজ করছে? ধন্যবাদ। সরকারের কাজই এগুলা। যদিও কার্ডের ব্যাপারে আমার একটু ভীতি কাজ করে, কারণ কার্ড তো ধরেন শুরু হয়েছে ওই যে ক্রেডিট কার্ড দিয়ে, তো এগুলো দেখলেই দেখি যে অনেক ধরনের সমস্যা থাকে। তো কার্ড নিয়ে একটা ভীতি কাজ করে আমার ভিতরে। আমি কার্ড পরিহার করে নগদে জীবনযাপনে বিশ্বাসী। তো নগদও কিন্তু কার্ড আছে। এখন সমস্যা যেটা হয়েছে যে সরকারের, আপনি যেটা বললেন পদক্ষেপের কথা, সরকারকে কি দোষ দিব? কারণ ধরেন আমাদের দেশে আপনি যত বড় প্ল্যানই নিয়ে আসেন, আইজেনহাওয়ার একটা কথা বলছিল যে প্রথম বুলেট ফায়ার হওয়ার পরে কোনো প্ল্যানই আর ইনট্যাক্ট থাকে না, কিন্তু প্ল্যানিংয়ের গুরুত্ব আছে। তো এই সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন, তিনি এসে বলেছিলেন যে ওনার প্ল্যান আছে ওনার কাছে, কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশের ডেমোগ্রাফিটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? এখানে কোনো প্ল্যানই কাজ করে না। এবং আপনি যেদিক থেকে আগান, আপনি কৃষির কথা বলছেন, তো যেই দেশে মনে করেন যে পরিকল্পিতভাবে তেল ব্যবস্থাপনা করা সম্ভব হচ্ছে না, আপনি আমাকে বিশ্বাস করতে বলেন যে সেটা ওই কার্ডের ক্ষেত্রে তারা পারবে? এর আগে পারে নাই তো। আপনি এই যে সেফটি নেটের আন্ডারে, স্যার যেটা বললো, সেফটি নেটের আন্ডারে যে কত ধরনের অফার আছে, প্রতিবন্ধী বাচ্চার জন্য অফার আছে, তারপর এর জন্য আছে। আপনি দেখেন আজকে জন্ম নিয়ন্ত্রণের যে ক্যাম্পেইন আছে বন্ধ, পোলিও টিকা, অন্যান্য টিকার যে ক্যাম্পেইন আছে ক্ষয়িষ্ণু। আগে যত দেখতাম আমরা ছোট থাকতে, এখন আর চোখে পড়ে না। হামের টিকা পাইনি দীর্ঘদিন। রাইট। তো এই জায়গাটায় সমস্যাটা কোথায়? সমস্যাটা প্রথমেই যেটা, সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্টের সমস্যা না, ইভেন বাজেটেও সমস্যা না। তেল কি শর্ট? তেল ব্যবস্থাপনার সমস্যা হচ্ছে। তেল কিন্তু সাপ্লাই আছে,
একই রকমভাবে আমাদের বড় সমস্যাটা কোথায় ঘোরায় আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভেতরে, আমলাদের ভেতরে কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি নাই। ঠিক আছে, কথার কথা আমি বলি, নির্বাচনের আগে যে নির্বাচনের মানে রাজনৈতিক নেতা প্রতিশ্রুতি দিয়ে আসে, সেই নেতা যখন প্রতিশ্রুতি পূরণ করে না, আজ পর্যন্ত শুনছেন প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে তার এগেনস্টে কোনো মামলা হয়েছে, অথবা মিথ্যা বলার দায়ে তাকে কোনো ক্ষমা চাইতে শুনছেন? এই সরকারের মন্ত্রীর চোখের সামনে একটা বাস ডুবে প্রায় 35 জন লোক মারা গেছে। ঠিক আছে, আপনি এই মন্ত্রীকে ক্ষমা চাইতে শুনছেন মিডিয়াতে, যেটা আমার একটা ব্যর্থতা আছে। পদত্যাগ তো বাদ দেন, বাংলাদেশের পলিটিশিয়ান দেহত্যাগের আগে পদত্যাগ করে না, করবেও না, কিন্তু অ্যাটলিস্ট ক্ষমা তো চাইতে হবে। এই যে জ্বালানির যে সংকট চলতেছে, আমরা সবাই জানি এখানে যে ব্যবস্থাপনার সংকটটা চলতেছে, রাস্তায় দীর্ঘ লাইন, সরকারের পক্ষ থেকে অ্যাটলিস্ট এক গ্লাস করে পানি খাওয়াচ্ছে। সরকার তো মানুষকে জনগণই মনে করে না, মানুষের মনে করে। সংকটটা স্বীকার করছে ঠিক মতো? সরকার তো সংকট স্বীকার করাটা খুব জরুরি ছিল, কারণ আমরা সবাই তো বুঝদার মানুষ। যদি এসে বলে আমাদের সংসারের কথার কথা ধরেন, আমার পিতা যদি এসে বলে যে এই মাসে আমি বেতন পাই নাই, তা আমরা কি পিতাকে মেরে ফেলি নাকি? উই ট্রাই টু ম্যানেজ ইট না। তো বাংলাদেশের ক্ষেত্রে মানে বহুমাত্রিক সমস্যা, এবং এই সমস্যাটার মূল সমস্যা হচ্ছে মাথায় পচন ধরে গেছে। আপনি এই যে জুলাই আগস্টের পরে যেটা হয়েছে, নতুন যে আপনি মানে 300 জনের দিকে তাকাচ্ছেন, এরা কি তারা যাদেরকে আপনি আশা করতেছিলেন আগস্টের পরে? কিন্তু আপনি কি ঠেকাইতে পারছেন? পারেন নাই। পদ্ধতিগত সমস্যা। যার 5 কোটি 7 কোটি টাকা আছে সেই নির্বাচন করবে, সেই জিতবে, সেই পার্লামেন্টে যাবে, সে ঘুরে এসে আপনাকে সুন্দর সুন্দর গল্প শোনাবে, সংবিধান শেখাবে আর সংসদের কার্যবিধি শেখাবে। জি, ঠিক আছে। আমরা আরেকটু ভিন্ন প্রসঙ্গে আলাপ করতে চাই। অধ্যাপক মাহবুবুল্লাহ, আমরা দেখছি সরকারের মন্ত্রীরা বারবার বলার চেষ্টা করছেন যে কয়েকটা অধ্যাদেশ বাতিল হয়ে গেছে বা বিল আকারে আনা হয় নাই, বিশেষ করে বিচার বিভাগ, গুম, দুদক সহ যেসব বাদ পড়েছে, এগুলো নতুন করে সংসদে বিল আনা হবে সংশোধনের জন্য, আরও ভালো কিছু করার জন্য। যদিও বিরোধী দল বলছে যে এগুলো আসলে কথার কথা। আজকে বিরোধী দলের চিফ হুইপ অভিযোগ করেছেন যে সরকার ওয়াদা ভঙ্গ করেছে। সরকার কি আসলেই ওয়াদা ভঙ্গ করেছে? না, প্রশ্নটা সেখানে না। প্রশ্নটা হচ্ছে ওয়াদা ভঙ্গ বা ওয়াদা রক্ষা সেখানে না। আপনার রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে দেখতে হবে। এইটাকে সাংবিধানিক সমস্যা বা অন্য কোনো টেকনিক্যাল সমস্যা হিসেবে যদি দেখেন, তাইলে কিন্তু ভুল করবেন। আপনার আইয়ুব খানের 10 বছরের শাসনের পর তার স্লোগানটা কী ছিল? স্লোগান হচ্ছে উন্নয়নের দশক। এত উন্নয়ন আইয়ুব খান করেছেন, আসলেই কিন্তু কিছু করেছেন, একেবারে করেননি তা এখন বোধহয় বলাটা সঠিক হবে না। অন্তত ঢাকা ইউনিভার্সিটির দিকে যদি তাকাই আমরা, ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার, অনেকগুলো মানে ভবন আপনার ওই আমলেই নিয়ে তৈরি হয়েছিল, এবং সেই পরিমাণ ভবন কিন্তু বাংলাদেশের 55 বছরে তৈরি হয়নি। হ্যাঁ, তারপরেও কিন্তু আইয়ুব খানের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভটা ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং তার একটা কারণ হচ্ছে রাজনীতিতে তিনি হেরে গেছিলেন। এবং সেই রাজনীতিটা কি? আইয়ুব খান মানুষের ভালো করার জন্য এটা করছেন, ওটা করছেন, উন্নয়ন প্রকল্প নিচ্ছেন, কিন্তু মানুষের যে সিদ্ধান্ত নেওয়ার হক আছে, অধিকার আছে, সেটা উনি অস্বীকার করেছেন, এবং সে কারণেই মানুষ ক্ষুব্ধ ছিল। তো একইভাবে বাংলাদেশে যত রাজনৈতিক সমস্যা আমরা দেখি, বা যে কোনো কনফ্লিক্ট, সংঘাত, সংঘর্ষ আমরা দেখি, সেখানে বড় প্রশ্ন হচ্ছে জিনিসটাকে রাজনৈতিক সমস্যা হিসেবে বিবেচনা না করা। আবার রাজনৈতিক সমস্যা কিন্তু তৈরি হয় আপনার এই মানুষের চিন্তাভাবনা থেকে, অর্থাৎ এক্সপেকটেশন থেকে। ইংরেজিতে বলতে পারি এক্সপেকটেশন থেকে। অ্যাকচুয়ালি এক্সপেকটেশন নিয়ে ইকোনমিক্সের একটা থিওরি আছে। যেমন একটা দেশে মূল্যস্ফীতি কেন হয়, সেটা যত না অন্য কারণ থাকুক, তার চাইতে বেশি হচ্ছে মানুষ যদি চিন্তা করে সামনের দিনে তেলের দাম বেড়ে যাবে, সামনের দিনে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এই চিন্তাটা যদি কাজ করে, তখন কিন্তু আর মূল্যস্ফীতিকে ঠেকানো যায় না। একইভাবে এখন যে তেল নিয়ে দেশে যেটা হচ্ছে, সেটা হচ্ছে মানুষ পরিষ্কারভাবে উপলব্ধি করছে যে সামনে আর তেল পাবো না। এটা কি চাহিদা যোগানের যে পার্থক্য? না, এটা শুধু চাহিদা যোগানের, এটা ওইভাবে বলেন না। মানে এটা হচ্ছে যে মানুষ মনে করছে যে আমি সামনের দিনে তেল পাবো না, সুতরাং আমি যতটুকু পারি তেল আমি সংগ্রহ করে নেব, গাড়ির ট্যাঙ্ক আমি ফুল করে নেব, বা পারলে আরও অতিরিক্ত নেব, কিংবা দাম বেড়ে যাবে, এই ধরনের ইয়েটা আসছে। তো এখন সেই কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে।
তা এখন কথা হচ্ছে যে আপনি যেই প্রশ্নটা উত্থাপন করেছেন, আমার বিভিন্ন জনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবং এরা আমাকে প্রশ্ন করে, তাদের ধারণা আমি বোধহয় এই সরকারের অনেক কিছু জানি, বুঝি, এইসব বুদ্ধি পরামর্শ দেই ইত্যাদি। আসলে এর পেছনে কোনো সত্যতা নেই, কোনো ভিত্তি নেই। তো তারা অনেকেই বলেন, ডাক্তারের কাছে গেলাম, সেখানে রোগীরা অপেক্ষা করছেন, তারা আমাকে চেনেন, আমাকে এসে জিজ্ঞাসা করছেন। সবার মধ্যেই দেখলাম যে একটা কথা কাজ করছে, যে এই সরকার এই ইয়েগুলো, এই যে গুমের ব্যাপারে বা বিচার বিভাগের ব্যাপারে যে ইয়েগুলো ছিল, অধ্যাদেশগুলো ছিল, সেটা কেন করলো না, এবং না করার ফলে বিরোধী দল কিন্তু একটা হ্যান্ডেল পেয়ে গেল। তারা রাজপথে তারা রাজপথে নামবে। আর চরম কথা তো আপনার জামাত ইসলামের নেতা শফিকুর রহমান সাহেব, ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি বলেই দিয়েছেন যে আমরা সংসদ বর্জন করতে বাধ্য হব। এই সংসদ বর্জনের অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে, এবং এই সংসদ বর্জন দেশে কত বড় ক্রাইসিস তৈরি করতে পারে সেটাও কিন্তু আমরা দেখেছি। সুতরাং সংকট ঘনীভূত হচ্ছে, এটা সরকারকে উপলব্ধি করতে হবে এবং সরকারকে বিবেচনায় নিতে হবে যে সমস্যাটা আজকে সংবিধান কেন্দ্রিক হলেও সমস্যাটা বিশাল আকারে কিন্তু একটা রাজনৈতিক সমস্যা, এবং এটার রাজনৈতিক সমাধান করতে হবে। মানুষের যে, আবারও বলছি, এক্সপেকটেশন যা, সাধারণ লোকের এক্সপেকটেশন যা, সেই অনুযায়ী কিন্তু সরকারকে পদক্ষেপ নিতে হবে। এবং সেই এক্সপেকটেশনটা হচ্ছে যে মানুষের মাথায় একটা ঢুকে গেছে যে এই ধরনের আইন কানুনগুলো না থাকার ফলে অতীতে ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছে, শাসকরা ফ্যাসিবাদী হয়ে উঠছে, তাদের ক্ষমতাকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আবারও ফ্যাসিবাদের জন্ম হবে। এই ধরনের একটা দুশ্চিন্তা মানুষের মধ্যে কাজ করছে, এবং সেই দুশ্চিন্তাটা সরিয়ে দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আমি বিরোধী দলকেও বলবো যে আমার মনে হয় যে গণতন্ত্র একেবারে এটা ওই রকম কিছু না যে ফু দিলাম আর হয়ে গেল, সেই ধরনের কোনো ব্যাপার না। এটার জন্যও কিন্তু একটু অপেক্ষা করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, এবং সেটাতে রাজপথে যাওয়ার আগে আরও কিছু কিছু স্টেপস আছে, যে স্টেপসগুলো নেওয়া উচিত। এইটা আমার মনে হয় আমাদের এখানে আমরা অনুপস্থিত দেখছি। এইখানে একটা ছোট্ট কথা, এটা ঠিক যে এইসব সংস্কারগুলি সম্পূর্ণ সবগুলি যদি করা হয়, ইউনূস সরকার যেগুলি ডেকে গেছিল বা তার কাছাকাছি বা তার চাইতে একটু বেশিও যদি করা হয়, তাইলে কি আমাদের আর্থসামাজিক যে সমস্যা, শোষণের যে সমস্যা, মানুষের উপর মানুষের দমন পীড়নের যে সমস্যা, সেটার কি সমাধান হবে? সমাজ ব্যবস্থার যে মৌলিক চরিত্র, তার কি পরিবর্তন হবে? আমার কথা বলছি না, আলতাফ পারভেজ বয়সে আমার জুনিয়র হবেন, তিনি কিন্তু বলেছেন যে সেই ধরনের বড় কিছু প্রাপ্তি হবে না, তবে এগুলোর দ্বারা মানুষের ছোট ছোট আশা আকাঙ্ক্ষাগুলো সেইগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। তা আমার মনে হয় যে সংস্কার সম্পর্কেও মানুষের মনে অনেক বড় প্রত্যাশা তৈরি হয়েছে, সঠিক কথাটা মানুষকে জানানো উচিত। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আছি, আমরা 2 মিনিট করে তিনজনের কাছে শুনতে চাই। জনাব রতন, আপনি যদি একটু যোগ করেন, এই যে জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার নিয়ে যে ইস্যুটা এখন মাঠে গড়াচ্ছে, রাজপথে গড়াচ্ছে, বিরোধী দল রাজপথে যাচ্ছে কিংবা সংসদ বর্জনের মতো হুমকিও দিচ্ছে তারা, এইটাকে আসলে সরকার সেইভাবে অ্যাড্রেস করছে কিনা? সরকারের সামনে তো অনেকগুলো সমস্যা। একটা হচ্ছে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এলো, অন্তর্বর্তীকালীন সরকারের পরে যে নির্বাচিত সরকার এলো, এই সরকারের কাছে প্রত্যাশার চাপটা অনেক বড়, এবং অতীতের তিক্ততার অভিজ্ঞতাটাও আমাদের অনেক বড়, এবং আমরা দমন পীড়নের সরকার দেখেছি। এই সরকার ভবিষ্যতে সেই পথে হাঁটবে কিনা সেটা নিয়ে আশঙ্কাটাও আছে। ফলে একদিকে যেমন তেলের ক্ষেত্রে যেমন একটা প্যানিক বাইং হয়, পলিটিক্সের ক্ষেত্রেও একটু অনেক সময় প্যানিক মুভমেন্টও হয়, যে আগে থেকে ভয় পেয়েই আগাম সতর্কতামূলক হুঙ্কার ছড়ার ব্যাপারটা থাকে, সেটা আমরা কিছুটা দেখছি। 2 নম্বর হচ্ছে যে কিছু কিছু বিষয় আমাদের কনসার্ন ছিল, যেমন গুম, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, আমাদের গণমাধ্যমের স্বাধীনতা, এগুলো নিয়ে আমাদের তো একটা কনসার্ন ছিলই। আচ্ছা, আমাদের তো একটা নারী কমিশন হয়েছিল, সেটা তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না। তো ফলে দেশের জনসংখ্যার আমরা অর্ধেক, তার চেয়েও বেশি নারী, তাদের ব্যাপারে কোনো আলোচনাই নাই। কেন নাই? আজকে যারা গণতন্ত্রের কথা বলছেন, যারা হুঙ্কার দিচ্ছেন সরকারের বিরুদ্ধে, তারা কি নারীদেরকে দেশের মানুষ হিসাবে বিবেচনা করবেন? তো ফলে এগুলোও কিন্তু সামনে আছে। তারপরে যে বিষয়টা আছে যে অর্থনীতির উপর যে একটা আঘাত আসলো,
কিছুটা আঘাত এসেছিল আগের সরকারগুলো অর্থনীতিকে ফোকলা করে দেওয়ার কারণে, আর কিছু আঘাত এসেছে আমাদের ট্রাম্পের এই উদ্ভট যে যুদ্ধ অর্থনীতির কারণে। দুটোরই তো আঘাত জনগণের জীবনে আছে। সেটা এই সরকার কিভাবে মোকাবেলা করবেন? এমন কোনো জাদুমন্ত্র তো নাই যে এটার মোকাবেলা করবেন। কিন্তু এর মধ্যে যদি আবার সরকার এবং বিরোধী দলের মধ্যে যদি রাজপথে চলে যায় বিষয়টা, সেটা কি আরো সংকট বাড়াবে? সরকারকে সতর্ক করার দায়িত্ব কিন্তু বিরোধী দলগুলোর, যে আপনি এই কাজটা না করে এই কাজটা করা উচিত। যেমন ধরুন যেটা বলা হচ্ছে যে আমরা সরকারি ব্যয় কতখানি কমাতে পারি, অপচয়মূলক কেনাকাটা কিভাবে কমাতে পারি, প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণ কিভাবে বন্ধ করতে পারি, আমরা ওই তথাকথিত আলোকসজ্জার নামে নানা ধরনের খরচ কিভাবে কমাতে পারি, এগুলো নিয়ে যদি একটা চাপ তৈরি থাকে সরকারের উপরে, সেটা যেমন একটা দিক। আর একটা হচ্ছে যে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই, সে গণতন্ত্রের সংগ্রাম করতেই হবে। সে দুটো জিনিসকেই একসঙ্গে মেলাবো। দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য রাজনৈতিক দলের ভূমিকা কী, আর একদিকে হুঙ্কার দিয়ে অন্যদিকে সুবিধা নেওয়ার প্রবণতা, এটা অতীতেও রাজনীতিতে ক্ষতি করেছে, ভবিষ্যতেও কিন্তু রাজনীতির একটা ক্ষতি বা আস্থার জায়গাটা নষ্ট করবে। শেষ করতে আমরা মনে করি যে সরকারের এখন দেখা উচিত প্রত্যেকটা জায়গায় একটা স্বচ্ছতার জায়গায় আসা উচিত। তেলের ক্ষেত্রে যেমন একটা স্বচ্ছতার বিষয় থাকা উচিত, রাজনীতিতেও এরকম স্বচ্ছতা থাকা উচিত। কেন আমাদের 133টা অধ্যাদেশের মধ্যে 97টাকে অ্যাজ ইট ইজ গ্রহণ করা হলো, কয়েকটাকে সংশোধন করে গ্রহণ করা হলো, আর কয়েকটাকে মানে আমলেই নেওয়া হলো না, সেটা পরিষ্কার করে সরকারের বলা উচিত নয়? সেটা পরিষ্কার করে না বললে তো এই কনফিউশনগুলো থেকেই যাবে। আর রাজনীতিতে বিরোধী দলের ভূমিকাটা যদি এরকম হয়, প্রতি মুহূর্তে সরকারকে আমি তটস্থ করে রাখবো, তা না হলে আমি যে আছি তার প্রমাণ কি, সেটা সংসদে এবং রাজপথে দুই জায়গায় তো প্রমাণ রাখতে হবে। তো এইটা তো বিরোধী দল করবেনি। সংসদীয় রাজনীতির নিয়ম অনুযায়ী ওয়াকআউট হয়, সংসদীয় রাজনীতির নিয়ম অনুযায়ীও সংসদ বর্জন হয়। আমরা দেখেছি যে 89 দিন পর্যন্ত বর্জন করে 90 দিনের দিন গিয়ে আবার সিগনেচার করে আবার 90 দিনের জন্য বর্জন কর্মসূচি, এগুলো তো আমাদের এখানে দেখা আছে। সেই পথেই কি দেশটা হাঁটবে? এই প্রশ্নগুলো এখন সামনে আসবে। জি, সোহরাব হাসান, আমরা তো দেখছি যে আসলে সরকার আশ্বস্ত করার চেষ্টা করছে যে এই যে বিলগুলো যেগুলো অধিকতর সংশোধন করার কথা এবং সংশোধন করে তারা করতে চাচ্ছে, বিরোধী দল বিষয়গুলো আস্থায় আনতে পারছে না কেন, তারা বিশ্বাস করছে না কেন? আমি মাহবুবের সাথে একমত। এটা কারিগরিভাবে বা বিল ধরে বা সংবিধান না কি বলে জাতীয় সংসদ না সংবিধান সংস্কার পরিষদ, এই বিতর্কের মধ্য দিয়ে এর সমাধান হবে। সরকারি দল বিরোধী দলের মধ্যে গণতন্ত্র কাজ করে পারস্পরিক আস্থার উপর। সে ন্যূনতম আস্থা না থাকলে কিন্তু এটা যতই সরকার দাবি মানুক তাহলেও এটা কাজ করবে না, অথবা বিরোধী দল যতই রাস্তায় বড় সমাবেশ করুক। আপনি মাঝখানে বলছিলেন যে সরকার ওয়াদা ভঙ্গ করেছে বা এরকম কিছু। না, এটা তো বলেছে, বিরোধী দল বলেছে। এখন ওয়াদা নিয়েই তো সমস্যা হয়ে হলো। জুলাই সনদ, এখানে দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। সরকারি দল বলছে জুলাই সনদে যে সনদে আমরা সই করেছি সেটা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ, এর বাইরে আমরা যাব না। কিন্তু বিরোধী দল বলছে না, সাংবিধানিক আদেশে যা আছে সেটা মানতে হবে। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। অন্তর্বর্তী সরকার যখন এই সব পক্ষকে আর একত্র করতে পারছে না, রতন ভাই ছিলেন, তখন একটা গোজামিল দিয়েছে। কিন্তু জুলাই আন্দোলনে যে স্পিরিট ছিল, গোজামিলের কারণেই কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। কথা হচ্ছে যে এটা কি তাহলে পুরোপুরি এটা সংবিধান সভা করা যেত, যে এখানে জাতীয় সংসদ নির্বাচন হবে না, আমরা নতুন একটা সংবিধান চাই। পৃথিবীর অনেক দেশেই নতুন করে সংবিধান হয়েছে, সেটা হয়নি। তো সুতরাং বিএনপির দাবি মানতে চেয়েছে, জামাত ইসলামী বা এনসিপির দাবি মানতে চেয়েছে। এখন একটা কি বলে একটা হজবরলা করে ফেলছে, যার ফলে এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়, আর ক্ষমতাসীন 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তো সংসদে তাদের সম্মতি ছাড়া কোনো আইন পাস হবে না। আবার কোনো ক্ষেত্রে যে একমত হচ্ছে না তা না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু দুই পক্ষই একমত হয়েছে। তাহলে জনজীবনের সংকটের ক্ষেত্রে একমত হবে না কেন? বিরোধী দল আজকে যে কোনো এই জুলাই সনদ নিয়ে আজকে বড় আওয়াজ তুলছে, আন্দোলনের যাওয়ার হুমকি দিয়েছে। কিন্তু মানুষ যে মারা যাচ্ছে, একজন পীর যে হতে পারে তিনি ধর্ম অবমাননা করছে বা কোনো তার বক্তব্য কারো জন্য বলা হচ্ছিল না, কাউকে আহতও করতে পারে, কিন্তু তাকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুরনো ভিডিও প্রচার করে তাকে হত্যা করা হবে? তাহলে দেশ থাকে? গণতন্ত্র তো অনেক পরে, সভ্যতা থাকে, মানবতা থাকে।
মানে তাহলে তো বাংলাদেশে যত পীর আছে সব পীরের আস্তানা আছে সব নিশ্চিহ্ন করে দিতে হবে, আর যত দরগা আছে সেগুলো ভেঙে ফেলতে হবে। জি। এবং অন্তর্বর্তী সরকারের সময় এই ঘটনাগুলো ঘটেছে, এর প্রতিকার হয়নি। এখন এ কারণে বিএনপি সরকার অনেকটা বিপদেও আছে। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে, 1 মিনিট আপনার কাছে শুনতে চাই। এই যে বিরোধী দল অভিযোগ করছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, তাদের অনেক কিছু অবজ্ঞা করা হচ্ছে, এবং এই যে অভিযোগ তারা বারবার করছে যে সরকার আসলে ওয়াদা ভঙ্গ করেছে, আসলে কি সরকার ওয়াদা ভঙ্গ করেছে? জনগণ ভোট দিয়েছে, কারণ আমরা পলিটিশিয়ান যারা আছি আমরা এটা উপস্থাপন করতে সামর্থ্য হয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংস্কারের কথা বলছে এগুলো সব বাজে কথা, আগে ভোট দরকার। আগে ভোট পেয়েছে জনগণ ভোট দিয়েছে, কিন্তু জনগণ তো গণভোটও দিয়েছে। দুটোই বলছি, দুটোই দিয়েছে। ব্রুট মেজরিটি পেয়েছে বিএনপি। ব্রুট মেজরিটি পাওয়ার পর বিএনপিকে খুব সোবার হতে হবে, এটা আশা করা ভুল, এবং তারা সেই জন্য গণভোটকে এখন উপেক্ষা করতে পারছে। এবং তারা প্রথম দিন শপথ 2টা নেওয়ার কথা, তারা একটা শপথ নিয়েছে। এবং এখন যেটা হচ্ছে স্ট্র্যাটেজিক সিলেক্টিভ ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে, কৌশলগতভাবে হচ্ছে। তো এইটার বাইরে আপনি আসলে একটা ব্রুট মেজরিটি পাওয়া দলের কাছ থেকে বাংলাদেশের মতো রাজনৈতিক প্রেক্ষাপটে কি আশা করেন? তো যেটা মানে বিরোধী দল আজকে বলার চেষ্টা করছে এটা ভুল বলছে না, ঠিক আছে, তারা তাদের অর্থে সঠিকই বলছে, কিন্তু কথা হচ্ছে যে আসলে দেরি হয়ে গেছে। আমরা ঘুরে ফিরে সেই যে সিস্টেমটা ভাঙার চেষ্টা করেছিলাম ওই সিস্টেমটাই আবার রিস্টোর করেছি। সুতরাং এই সিস্টেমকে যদি কারেক্ট করতে হয় তাহলে সম্ভবত ওই যে 72-এর সংবিধানের ভেতরে থেকেই এখন চেষ্টা করতে হবে। জি, আজকে এখানে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় প্রাণবন্ত অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।